সরকার চাইলে এটা 24 ঘন্টার মধ্যে সমাধান করতে পারে। প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড ছোট দেশে এই মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে মুক্তিযোদ্ধার নাতিপুতিদেরকে কোটা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। শুধুমাত্র এই কোটা জিয়ে রেখেছে এইখানে সরকার 2 নাম্বারই করে। 2018 সালে আমরা যে ফরম্যাটে আন্দোলন করেছিলাম, যেভাবে আন্দোলন করেছিলাম, আজকের শিক্ষার্থীদের কিন্তু সেইভাবে আন্দোলন করতে হচ্ছে না। 18 সালে আন্দোলনের মাধ্যমে আমরা এই আন্দোলনের পাটাতনটা তৈরি করেছি। সেই সময় আমরা বিভিন্ন পত্রিকার সিনিয়র সাংবাদিক, এডিটর, বিশিষ্ট জনেরা, সরকারি দলের লোক, বিরোধী দলের লোক, যারা টেলিভিশন পত্রপত্রিকায় কথা বলেন, তাদেরকে এই কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা বিষয়ে লিখিত চিঠি দিয়েছি, লিফলেট দিয়েছি এবং ছাত্রদের দাবির পক্ষে কথা বলার জন্য আমরা এইভাবে জনসংযোগ তৈরি করেছি। আজকে কিন্তু এটা রেডি পাঠাতন যে 18 সালে এই আন্দোলনটা একবার হয়েছে, এই ছাত্ররাই অনেকে আন্দোলন করেছে, কাজে আবার সেটা সরকার ফিরিয়ে এনেছে চালাকি করে, এটার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তো আমিও মনে করি যে সরকার সেই সময় এই জন্য এই চালাকিটা করেছিল যে সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যেন কেউ আদালতে গেলে আবার এটা একটা সুরাহা হয়। কারণ এই কোটার মধ্যে নারী কোটা, জেলা কোটা, উপজাতি কোটা, প্রতিবন্ধী কোটা, এই সমস্ত কোনো কোটাই আসলে যেমন ধরেন আপনার মোট জনসংখ্যার 1.1% জন্য আপনার 5% কোটা রাখা হয়েছে, মানে এই উপজাতিদের কোটা বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের জন্য কোটা। 1.1% জনগোষ্ঠীর জন্য 5% কোটা, 1.4% আপনার প্রতিবন্ধী যারা শারীরিকভাবে একটু সমস্যা আছে তাদের জন্য 1%। তাহলে ওইদিকে 1.1%-এর জন্য 5% রাখছেন, 1.4%-এর জন্য রাখছেন 1%। তাহলে এইটা বৈষম্য। নারীদের জন্য 10% কোটা রাখা হয়েছে, অথচ আপনি বিসিএস যে কোনো জবের ক্ষেত্রে দেখবেন নারীরা তার চেয়ে অনেক গুণ বেশি। কোনো কোনো জায়গায় পুরুষের চেয়ে নারীরা বিভিন্ন কর্মক্ষেত্রে এগিয়ে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, মেডিকেলে ভর্তির ক্ষেত্রে। তাহলে 10% নারী কোটা এটা কাজেই লাগে না নারীদের। এবার আসেন জেলা কোটা 10%। প্রত্যেকটা জেলা এখন অনেক এগিয়েছে, সব জেলা, এমন কোনো জেলা পাবেন না যেখানে আপনার এই আপনার 10%-এর চেয়ে বেশি সংখ্যক প্রতিনিধি সরকারি চাকরিতে না ঢোকে। তাহলে এই যে জেলা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর কোটা, এইটা কিন্তু প্রয়োজনীয়তা হচ্ছে না। এবার আসেন মুক্তিযোদ্ধা কোটা 30%, তাদের সংখ্যাটা মোট জনসংখ্যার 1.3%। তো 1.3% লোকের জন্য আপনি 30% কোটা রাখছেন। তারপর আবার সেই কোটাটা কি আপনার নাতিপুতির জন্য। আমরা বারবার বলছি যে মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত, সর্বোচ্চটুকু করা উচিত। কিন্তু প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড ছোট দেশে এই মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে মুক্তিযোদ্ধার নাতিপুতিদেরকে কোটা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। শুধুমাত্র এই কোটা জিয়ে রেখেছে এইখানে সরকার 2 নাম্বারই করে। সরকার এইখানে তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করে, এই কারণে এই কোটাটা সরকার জিয়ে রাখছে। তো এই জন্য আমরা বলছি দেখেন আপনার নারী কোটা, জেলা কোটা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর কোটা, এই সমস্ত কোটার খুব বেশি প্রয়োজন নাই। এখন আপনি শোকেস সৌন্দর্য বা বলতে পারবেন যে না আমার সংবিধানে আছে, এই জন্য আমি কিছু কোটা রেখেছি। সংবিধানে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে সকলের নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্র দায়িত্ব নেবে। পিছিয়ে পড়া, আপনি যদি মনে করেন এই অঞ্চলটা আর্থিকভাবে পিছিয়ে, তাহলে আপনি অর্থনৈতিক বরাদ্দ দিয়ে সেই অঞ্চলকে উন্নত করে নেন। আপনি যদি মনে করেন এই অঞ্চলে একটা বিশ্ববিদ্যালয় নাই, সেখানে আপনি একটা বিশ্ববিদ্যালয় করেন। আপনি যদি মনে করেন এই অঞ্চলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই, সেখানে আপনি ভালো 2-4টা শিক্ষা প্রতিষ্ঠান করেন। এইভাবে আপনি এগিয়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু কোটা দিয়ে তো আপনি কখনোই আপনার তাদেরকে এগিয়ে নিয়ে আসতে পারবেন না। কোটায় অল্প কয়েকজন মানুষ চান্স পাচ্ছে, তাদের পরিবারের উন্নতি হচ্ছে, সোসাইটির উন্নতি হচ্ছে না। সেই জায়গা থেকে আমরা বলছি যে কার্যত বর্তমানে কোনো কোঠা না রাখলেও হয়। আর তারপরেও যদি সরকার মনে করে আন্তর্জাতিক বিভিন্ন এনজিও, দেশের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর চিন্তা ভাবনা, চাওয়া পাওয়ার আলোকে কিছু রাখতে হয়, ওকে, সেটা 5-10% কোটা রাখতে পারে। সেই ক্ষেত্রে আপনার সরকার 2018 সালে ওই প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বাতিল করে একটা চালাকি করেছিল যে আবার কোর্টে এটা চ্যালেঞ্জ যেন হয়। তো আমরাও কিন্তু সে সময় কোটা বাতিল চেনি, সংস্কার চেয়েছিলাম। এইবার শিক্ষার্থীরাও সংস্কার চাচ্ছে। সর্বমহল থেকে সরকারি দলের লোকেরা বুঝতে পারছে যে এইটা এত একটা জনপ্রিয় দাবি, তরুণদের দাবি, এটার বিপক্ষে গেলে বেইজ্জতি হতে হবে, রাস্তায় নামলে অপমানিত হবে, ছাত্ররা দেখলে জুতা মারবে, থুথু মারবে যে ও তরুণদের বিরুদ্ধে, ও মেধাবীদের মূল্যায়ন চায় না। সেই কারণে কিন্তু সরকারি দলেরও সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী অনেকেই কিন্তু এই দাবির পক্ষে কথা বলছে। তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই। এবং সরকারেরও কোনো রকমের চালাকি না করে এইটার একটা যৌক্তিক সংস্কার পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। এবং সেইখানে আমি একটা বিষয় শিক্ষার্থী, আন্দোলনকারী, বিশিষ্টজনদের উদ্দেশ্যে বলবো। দেখেন 2018 সালে আমরা যখন ফেব্রুয়ারি থেকে এই আন্দোলনটা করি,
ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 4 তারিখ প্রজ্ঞাপন হয়েছে। তাহলে কিন্তু প্রায় আপনার 9 মাস বলেন, 8.5 মাস বলেন, আন্দোলনটা চলেছে। 17ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 4 অক্টোবর পর্যন্ত। এই যে 8 মাস, 8.5 মাস আন্দোলনটা চলেছে, সেই সময় কিন্তু অনেক টকশো হয়েছে, অনেক পত্রপত্রিকায় কলাম হয়েছে। আমরাও অনেক লেখালেখি করে বিভিন্ন জনের কাছে এই লেখাগুলো পাঠিয়েছি। এবং সরকার সেই সময় 2 জুলাই ছাত্রদের এই দাবির প্রেক্ষাপটে আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম ভূঁইয়াকে প্রধান করে জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব, হাই প্রোফাইল ব্যক্তিদেরকে নিয়ে কিন্তু 7 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করেছিল। তাদের প্রতিবেদন এখনও সরকারের কাছে আছে। তো কাজেই নতুন করে কমিটি করে নাটক করতে হবে না যে কত কোটা রাখতে হয়, কী করা দরকার। সরকার চাইলে এটা 24 ঘন্টার মধ্যে সমাধান করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার কি চাবে কিনা, সরকার কি আন্তরিক কিনা, এইখানে একটা বিষয়।